নমস্কার, দেখছেন গ্রে জোন। মিহিকা রয়েছে আপনাদের সঙ্গে। আর আজকে নিশ্চয়ই ইন্ট্রোডাকশন দেওয়ার আগে আপনারা বেশ কিছুটা আন্দাজ করে নিয়েছেন আমার অ্যাটায়ার দেখে যে আমরা এই মুহূর্তে বসে আছি কোনো বিজ্ঞানের ল্যাবরেটরিতে। হ্যাঁ, ঠিক ধরেছেন, আমরা এই মুহূর্তে রয়েছি ক্যান্সার ল্যাবরেটরিতে এবং আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট বাঙালি বিজ্ঞানী স্বপন কুমার ঘোষ। নমস্কার স্যার। নমস্কার। আমাদের গ্রে জোনের পর্দায় আপনাকে স্বাগত। আমরা বেশ আলোচনায় আসবো আপনার গবেষণা নিয়ে এবং আরো কিছু নিয়ে। তবে তার আগে একটা ছোট প্রশ্ন, যেটা আশা করি সবারই কম বেশি কৌতূহল থাকবেই আপনাকে নিয়ে। হঠাৎ করে বিজ্ঞানী হবেন, এই চিন্তাটা ছোটবেলায় কিভাবে এলো? কথাটা আপনি ঠিকই বলেছেন। একদম ছোটবেলা আমি তো গ্রামের মানুষ। আমি এমন একটি বীরভূম ডিস্ট্রিক্টের একটা প্রত্যন্ত গ্রামে মানুষ হয়েছি। সেই গ্রামে খয়রসোল বলে। কিন্তু তখন বিজ্ঞানী হব বলে কিন্তু সেই জিনিসটা ছিল না। ওকে, আমি একটা ছোট্ট তখনকার দিনে যে স্কুল নাগারকন্দা হাই স্কুলে আমি পড়াশোনা করেছি। কিন্তু বিজ্ঞান পড়ার সঙ্গে সঙ্গে অনেক বিজ্ঞানীদের নাম তো চলেই আসে। জেসি বোস আমাদের একজন বাঙালি বিজ্ঞানী। জেসি বোসের প্রতি আমার যেমন একটা টানও ছিল। উনি কি গাছের প্রাণ আছে বা অন্যান্য কিছু নিয়ে উনি গবেষণা করতেন, ছোট থেকে কিন্তু সেই জিনিসটা মাথায় ছিল। তাই আমিও কিন্তু সেই উদ্ভিদ বিদ্যা নিয়েই প্রথমে পড়াশোনা করি, তারপর ধীরে ধীরে গবেষণার দিকে আসি। আপনার যে গবেষণাগুলো সম্পর্কে আমরা শুনেছি সেটা হতে পারে যে প্লাস্টিক খেকো ব্যাকটেরিয়া, একদম আমাদের মতো সাধারণ মানুষদের ভাষায় বলি, বা ক্যান্সার, বা ডেঙ্গি, বা ধরুন এই আপনার রিসেন্ট আরেকটা গবেষণা শুনলাম যে বিভিন্ন যে প্রিজারভেটিভ, বিশেষত ফুড প্রিজারভেটিভ। তো এই বিষয়গুলো নিয়ে যে আপনার গবেষণা, তো একেবারে সাধারণের ব্যবহারের বিষয়, তো এগুলোর ব্যাপারে যদি একটু ছোট্ট করে আমাদের গল্পগুলো গুছিয়ে বলেন। তুমি বলি যে প্লাস্টিক ডিগ্রেডিং যে ব্যাকটেরিয়া, অর্থাৎ ওই আপনি সহজভাবে বললেন প্লাস্টিক খেকো ব্যাকটেরিয়া বা মাইক্রোবস। এটা আমি 2008-9 থেকে গবেষণা করছি। ওকে, এইবার 2008-9 থেকে গবেষণার পর আমি একটা গবেষণাপত্র প্রকাশ করলাম 2013-তে। জার্মানের একটা ভালো নামকরা পরিবেশের জার্নালের উপর। সেক্ষেত্রে আমি একটা আইডিয়া দিয়েছিলাম যে মাইক্রোবস দিয়ে প্লাস্টিককে ভেঙে দেওয়া যায়। এই মাইক্রোবস গুলো কি না, ব্যাকটেরিয়া আর ছত্রাক। মেনলি আমি দুটোর দিকে গবেষণায় এসেছিলাম। তো শুরুটা করেছিলাম ব্যাকটেরিয়া দিয়ে। আমি বিভিন্ন জায়গা থেকে ব্যাকটেরিয়া আইসোলেশন করতাম। জায়গা মানে কি, বিভিন্ন প্লাস্টিক, অনেক দিনের জমে থাকা প্লাস্টিক, মানে ভ্যাট, মিউনিসিপ্যালিটির ভ্যাট বা অন্য জায়গা থেকে, সেখান থেকে নিয়ে এসে ব্যাকটেরিয়া আইসোলেশন যাকে বলা হয় করতাম। তারপর সেই ব্যাকটেরিয়াগুলোকে আমরা কি করতাম না, ল্যাবরেটরিতে ওই প্লাস্টিকের উপর দিতাম। ভার্জিন প্লাস্টিক মানে শুধু কি কি ধরনের প্লাস্টিক, অনেক ধরনের প্লাস্টিক আছে। যেমন পলিইথিলিন এক ধরনের প্লাস্টিক, পিভিসি এক ধরনের প্লাস্টিক। এই পলিইথিলিন আর পিভিসিটা খুব বেশি ব্যবহার হয়। কিভাবে ব্যবহার হয়? পলিইথিলিনটা ওয়ান টাইম ইউজের জন্য ক্যারি ব্যাগ, এই প্লাস্টিক গুলোকে তৈরি করার জন্য ব্যবহার হয়। তাছাড়া আপনার চা খাওয়ার কাপ, তাছাড়া গ্লাস, এই ধরনের আইটেম। আর পিভিসিটা হয় মেনলি চেয়ার, তাছাড়া জলের লাইন, এইগুলোর জন্য। তো আমি মনে করলাম যে এইগুলোই তো বেশি পরিমাণে ব্যবহার আছে, তার মানে এরা মানে ডাস্টবিনে বেশি যাচ্ছে, তার মানে এরা বেশি জঞ্জাল তৈরি করছে। তো এই জঞ্জালটা কিভাবে পরিষ্কার করা যায় ইকো ফ্রেন্ডলি, তার জন্য আমি মাইক্রোবসের দিকে চলে এলাম। এই যে প্লাস্টিক নিয়ে আপনি গবেষণাটা করলেন, এই বিষয়টা এখনো অব্দি কতখানি মানে ব্যবহার করা গেছে, বা সেক্ষেত্রে কতখানি সরকারি সহায়তা পাওয়া গেছে? এবার বলি, এই গবেষণা খুব কঠিন গবেষণা। অনেক গবেষণাপত্রে অনেক কিছু বেরোচ্ছে, দেখবেন কেউ বলছে 50% প্লাস্টিক ডিগ্রেড করে দিয়েছি 1 মাসের মধ্যে, 2 মাসের মধ্যে, 3 মাসের মধ্যে। আমাদেরও গবেষণাপত্র আছে। আমাদেরও গবেষণাপত্রে দেখা গেছে সিডোমোনাস অ্যারোজিনাসা, যে ও 90 দিনে আমরা ওই 49%
আমরা পলিইথিলিন অর্থাৎ ক্যারি ব্যাগকে আমরা ডিগ্রেড করেছি। তাছাড়াও আমাদের গবেষণাপত্র আছে ছত্রাকের পেনিসিলিয়াম বলে একটা ছত্রাক, সেটাও প্রায় 90 দিনে আমরা 60% কাছাকাছি আমরা করে ফেলেছি, এবং এই নিয়ে অনেক হইচই হয়েছে এবং বিভিন্ন দেশে এই করছে। কিন্তু ব্যাপারটা বুঝতে হবে, এইটা ল্যাবরেটরির মধ্যে করেছি। শুধু যখন ওই প্লাস্টিক গুলোই আছে এবং এই মাইক্রোবসটা ওই প্লাস্টিকের কাছ থেকে কি নেয়, কার্বন সোর্স। ওকে, আর আমাদের একটা লিকুইড ফর্মুলা থাকে, ওখানে বিভিন্ন ধরনের মিনারেলস থাকে। তাহলে মিনারেলস আর কার্বন সোর্সটা হচ্ছে ওই প্লাস্টিক। ওই প্লাস্টিক গুলোকে ভাঙে কিভাবে না, ওরা এনজাইম সিক্রেট করে সেইগুলোকে ভেঙে দেয়, নিয়ে ওরা খাবার হিসেবে ব্যবহার করে। সুতরাং এই ব্যবহারটা প্লাস্টিক ডিগ্রেডিং মাইক্রোবসের ব্যবহারটা এখনো কিন্তু ল্যাবরেটরির মধ্যে সীমাবদ্ধ আছে, এখনো কিন্তু ল্যাবরেটরির বাইরে ব্যবহার হচ্ছে না। তার কারণটা হচ্ছে আমরা চেষ্টা করছি এই প্লাস্টিক গুলোকে ডিজাইন করা, যে এ শুধু প্লাস্টিককেই খাবে, প্লাস্টিক থেকেই শুধু কার্বনটাকে নেবে, অন্য কোনো জায়গা থেকে আর নেবে না। এই জন্য জেনেটিক্যাল ইঞ্জিনিয়ারিং এর সাহায্য নিয়েছি আমরা, এর জিনগুলোকে পরিবর্তন করছি। কিন্তু এখনো পর্যন্ত আমরা ল্যাবরেটরির মধ্যেই সীমাবদ্ধ করে রেখেছি। এখনো পর্যন্ত আমরা এগুলোকে ধরুন বিভিন্ন রকম যে ভ্যাট রয়েছে বা সেইখানে ছড়িয়ে দিলেই যে ও প্লাস্টিক গুলোকে খেয়ে নেবে, এরকম পর্যায়ে কিন্তু পৃথিবীতে এখনো আসেনি। তবে আমরা একটা কতগুলো ডিজাইন করেছি, যেমন আমরা টেবিল টপ ডিজাইন করেছি ফার্মেন্টার, ওখানে আমাদের জীবাণু থাকবে, মানে ওই মাইক্রোবসটা থাকবে, ছত্রাক বা ব্যাকটেরিয়া, ক্যারি ব্যাগ গুলোকে ওখানে দিয়ে দিলেন, 120 দিনে ডিগ্রেড হয়ে যাবে। এই ধরনের ফার্মেন্টার ডিজাইন করেছি, মিউনিসিপ্যালিটি ফার্মেন্ট ডিজাইন করেছি, কিন্তু এগুলো কস্টিং আছে। কিন্তু আমার ইচ্ছা হচ্ছে যে প্লাস্টিক থেকে এই মাইক্রোবস গুলোকে এমন ভাবে ডিজাইন করব, এরা প্লাস্টিক ছাড়া আর অন্য কিছু খাবে না, অর্থাৎ প্লাস্টিক থেকেই শুধু কার্বন। এখনো পৃথিবীতে কেউ পারেনি, এটা আমাদের ল্যাবরেটরিতে সেই ডিজাইনটা চলছে, এর জন্য সময় লাগবে। আচ্ছা, ক্যান্সার বিষয়ক আপনার যে গবেষণাটা, সেটা যদি একটু দর্শকদেরকে ছোট করে বলেন। হ্যাঁ, আমি ক্যান্সার নিয়ে গবেষণা করি। এটা আমি যখন হার্ভার্ড ইউনিভার্সিটি ছিলাম 2012, ফিরে আসার পর আবার আমার মনে হলো যে শুধু তো আমি প্লাস্টিক নিয়ে গবেষণা করছি, কিন্তু ক্যান্সার এখন সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে, প্রত্যেকের বাড়িতে বাড়িতে ক্যান্সার। এমন কোন লোককে যদি জিজ্ঞাসা করেন যে আপনার বাড়িতে ক্যান্সারের কোনো পেশেন্ট আছে, বলে না আছি, অতি অবশ্যই আছে। তাহলে এটা একটা সারা বিশ্বের ব্যাধি এবং এটা খুব জটিল ব্যাধি। কিন্তু মনে রাখতে হবে ক্যান্সার কেন হয় সেটা একটা বড় জিনিস, সেই নিয়ে বলতে গেলে আমার অন্য সময় লাগবে। ক্যান্সারকে প্রতিরোধ করা যায় সেটা বলতে অনেক সময়, কিন্তু আমি কেন ক্যান্সার এলাম, ওই যে সারা বিশ্বেতে হু বললো 2050 সাল বা 30 সালের মধ্যেই এপিডেমিক হয়ে যাবে, তখন আমি ভাবলাম তাহলে ক্যান্সারদের ড্রাগ তৈরি করার দিকে আসি। তাই জন্য আমি মাশরুম, আমাদের দেশে যত মাশরুম আছে সব কটাকে কালেকশন করেছি আমি, সেখান থেকে বিভিন্ন রকম মলিকিউল আমি আইসোলেট করি এবং সেল লাইনে বিভিন্ন ধরনের ক্যান্সারের সেল লাইনে দিয়ে তাদেরকে আমি নষ্ট করি এবং মাইস মডেলেও কাজ করি। তবে হিউম্যান মডেল কিন্তু এখন আমি কাজ করিনি। তবে এই নিয়ে রিসেন্ট আমরা F12 বলে একটা প্রোডাক্ট পেয়েছি, যেটা কুরকুরে ছত্রাক। এর আগের আমার ইন্টারভিউতেও দেখেছেন বিভিন্ন জায়গায় এটা সাইন্টিফিক রিপোর্ট নেচারে পাবলিশড হয়েছে। এটা খুব ইফেক্টিভ এবং এটা এই বিষয়টা নিয়ে একটা ছোট প্রশ্ন করি, যে যারা সাধারণ মানুষ, ধরুন ক্যান্সারটা এখন এমন একটা পর্যায়ে চলে গেছে, সবার মনেই কিন্তু ক্যান্সারের একটা ভয় ঢুকে গেছে, যারা একদম সাধারণ মানুষ। তো তারা কি কোনোভাবে, যেগুলো দেশীয় মাশরুম আমাদের মার্কেটে পাওয়া যাচ্ছে বা যেগুলো বাড়িতে গ্রো করা যাচ্ছে কিছুটা ক্ষেত্রে, সেগুলোর মধ্যে কোনোটা রেগুলার বেসিসে বা নির্দিষ্টভাবে কনজিউম করলে তাদের ক্যান্সারের সম্ভাবনাটা কমবে বা ঝুঁকিটা কমবে, এরকম কিছু আছে? ঠিক ঠিক বলেছেন। এর আগের আমার ইন্টারভিউতে আমি বলেছি যে বাজারে যে মাশরুম গুলো পাওয়া যাচ্ছে, যেমন ধরুন আপনি ধিগড়ি মাশরুম চলতি কথায় বলে, বা ওয়েস্টার মাশরুম বা বাটন মাশরুম, যেটাকে আমাদের বিজ্ঞানের ভাষায় বলি অ্যাগারিকাস বা এসকরাস, এই দুটো বাজারে খুব বেশি আছে। এই দুটো মাশরুম যদি 50 গ্রাম করে খাওয়া যায়, ক্যান্সারের পেশেন্ট দুবেলা, সকাল এবং সন্ধে, তার সঙ্গে যদি একটা গাজর 50 গ্রামের খায়, তাহলে ক্যান্সারের পেশেন্ট অনেকটাই সুস্থ হবে। তার কারণটা কি, তার ম্যাজিকটা কোন জায়গায়? না, ম্যাজিকটা হচ্ছে এই জায়গায়
এই মাশরুমের মধ্যে আছে কি কিছু কম্পাউন্ড যারা আমাদের ইমিউনিটিটাকে বাড়িয়ে দেয়, আর ইমিউনিটি ফাইট করে ক্যান্সার সেলের সঙ্গে। তাই ইমিউনিটি বেড়ে গেলে ক্যান্সার সেলগুলো ধীরে 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 নষ্ট হয়ে যাবে। তাছাড়াও দেখা গেছে কিছু কম্পাউন্ড হচ্ছে সরাসরি ক্যান্সার সেলের উপর আক্রমণ করে, এবং এদের মধ্যে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট আছে। এই অ্যান্টিঅক্সিডেন্ট গুলো কি করে না আমাদের ক্যান্সার থেকে প্রোটেকশন দেয়। সুতরাং রেগুলারলি যদি এটা, এবং সাধারণ মানুষরাও খেতে পারে তাদের ইমিউনিটি বাড়ানোর জন্য। তো সাধারণ মানুষদেরকে আমি বলি সপ্তাহে 2 দিন খেলেই চলবে, 50 গ্রাম করে। এবার আপনি বলবেন এই দুটো আমি মাশরুম পাচ্ছি না, অন্য যে কোনো মাশরুম, কারণ মাশরুমের সেল ওয়ালের মধ্যে আছে পলিস্যাকারাইড, আর এই বিটা গ্লুকান আছে। এই বিটা গ্লুকান হচ্ছে আমরা আমাদের ল্যাবরেটরিতে দেখেছি যে আমাদের বি সেল টি সেল গুলোকে বাড়িয়ে দেয়, ইমিউনিটিকে বাড়িয়ে দেয়। আচ্ছা, তো এটা থেকে একটা কৌতূহল জাগছে মাশরুম নিয়ে এতখানি কথা যখন হলো, যে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু সবার কাছেই কম বেশি, একদম সাধারণ স্তরের মানুষদের কাছে কম বেশি একটা প্রশ্ন ঘোরে। সেটা হচ্ছে আমরা যে খাবারগুলো কনজিউম করছি, সেটা সবজি হোক বা কোনো ননভেজ খাবার হোক, মাছ মাংস, সেটাতে একটা বিভিন্ন পেস্টিসাইড ইউজ করা বা মাছ মাংস হলে তাদের উপর অ্যান্টিব্যাকটেরিয়া ইউজ করার একটা ব্যাড ইম্প্যাক্টকে মানুষ ভয় পাচ্ছে। সেক্ষেত্রে এই মাশরুম গুলো যখন কনজিউম আমরা করছি, এতেও কি এই ধরনের কোনো সার বা পেস্টিসাইডের ভয়টা থাকছে, নাকি এটা যদি তারা মানে একেবারে অর্গানিক ওয়েতে মানুষ বাড়িতে নিজেরা উৎপন্ন করতে পারে তাতে কাজটা বেশি হচ্ছে? এটা যদি একটু বুঝিয়ে দেন। কথাটা ঠিকই বলেছেন, কারণ যেখানে মাশরুম তৈরি হচ্ছে, তবে একটা কথা বলি, যেখানে মাশরুম তৈরি হয় সেখানে পেস্টিসাইড জেনারেলি খুব একটা দেয় না, ভালো করে দেখবেন। কারণ মাশরুমের রোগ আছে, আমি বলছি না যে মাশরুমের যে রোগ নেই, সেই রোগ খুব কম, এবং সেই রোগকে প্রোটেকশন দেওয়ার জন্য দেওয়া হয় না। আর যদি দিয়েও থাকে, আমি বলি দিয়েও থাকে, পেস্টিসাইড খুব কম পরিমাণে দিয়ে থাকে। আর আপনি যদি বাড়িতে চাষ করতে পারেন তাহলে তো খুবই ভালো। আর রিলায়েবল যে সমস্ত মাল্টি ন্যাশনাল কোম্পানি তারা কিন্তু পেস্টিসাইড দেয় না, কারণ হচ্ছে এই মাশরুম যখন বিদেশে যায় বা আমাদের দেশে, তখন টেস্টিং করা হয় যেখানে পেস্টিসাইড আছে কিনা। সেই পেস্টিসাইড টেস্টিং এ পাস হয় এগুলো, তারপর কিন্তু বড় বড় মলে যায়, বুঝলেন তো। আর লোকাল যে মাশরুম দেখবেন, লোকাল লোকরা পেস্টিসাইড কেনেই না, কারণ তার আবার খরচা আছে। কারণ হচ্ছে মাশরুম সহজেই চাষ করা যায় খড়ের মধ্যে দিয়ে, খড় একটা বলেন তো বিচুলির মধ্যে দিয়ে চাষ করা যায়, বা গমের ইয়ের মধ্যে চাষ করা যায়, তাহলে আপনার পেস্টিসাইড দেওয়ার এখানে দরকারই হয় না। বেশ, স্যারের দুটো খুব অসাধারণ গবেষণার কথা আমরা শুনলাম। স্যারের কিন্তু আরো খুব বিখ্যাত দুটো কাজ রয়েছে, সেগুলো নিয়েও আমরা একটু আসবো। তো প্রথমে এরপর যে প্রশ্নটা করবো সেটা হচ্ছে, শহরাঞ্চলের একটা বড় প্রবলেম বর্তমানে হচ্ছে ডেঙ্গি, আর এই নিয়ে আপনার গবেষণা রয়েছে, তো সেই বিষয়টা যদি একটু আমাদের বলেন। কথাটি ঠিকই বলেছেন, শুধু ডেঙ্গি নয়, আমার এনি কাইন্ড অফ মস্কিটো, যে কোনো ধরনের মশা, বললেন তো। আমার একটা প্রোডাক্ট বের করেছি ফাঙ্গাস থেকে, যেমন ট্রাইকোডার্মা অ্যাসপারেলাম বলে ফাঙ্গাই থেকে, এবং এইটাও প্রচুর প্রচারিত হয়েছে, এবং এর পেটেন্টও নিয়েছি। বিভিন্ন কোম্পানি এখন আমার সঙ্গে যোগাযোগ করছে। এই প্রোডাক্টের বৈশিষ্ট্য হচ্ছে এইরকম, এটা ফাঙ্গাস থেকেই নেওয়া। বৈশিষ্ট্যটা হচ্ছে যে একে একটা জলের মধ্যে যদি রেখে দেওয়া হয় একটা বাটির মধ্যে, তাহলে 10 ফুটের মধ্যে যে মশা আছে তারা ওই জলের মধ্যে এসেই বসবে এবং বসার পর মরে যাবে। অর্থাৎ এই প্রোডাক্টটা অ্যাট্রাক্ট্যান্ট অ্যান্ড কিলার এই হিসেবে ব্যবহৃত হয়। তো এটা আবার এই মশার, মানে মশা ধর ডেঙ্গি, এই বর্ষাকাল আসছে, এই বর্ষাকাল আসার সঙ্গে সঙ্গে যদি যেখানে যে সমস্ত জায়গায় জল দাঁড়ায় সেখানেও যদি আমার প্রোডাক্টটাকে ছড়িয়ে দেওয়া হয়, তাহলে মশা কিন্তু আবার আর কি করতে পারবে না, লার্ভা থেকে আর পূর্ণাঙ্গ আসতে পারবে না। তাছাড়াও যদি পূর্ণাঙ্গ আসে, সেই পূর্ণাঙ্গ লার্ভায় আমার ফাঙ্গাসের স্পোর গুলো লেগে যাবে, লেগে গিয়ে জার্মিনেট করে ওদিকে নষ্ট করবে, এবং ও যখন ওর কমিউনিটির মধ্যে যাবে তখনও কিন্তু সেই মশাগুলোকে মেরে দেবে। সুতরাং এটা একটা ভালো প্রোডাক্ট, কিন্তু এর জন্য প্রচুর পরিশ্রম করতে হয়েছে, এবং আমরা এই ফাইনাল প্রোডাক্টটা আমরা আরেকটু চেষ্টা করছি, একে পেপার সিস্টেমে নিয়ে যেতে চাইছি। যদি পেপার সিস্টেমে নিয়ে যেতে পারি, ধরুন পেপারের মধ্যে আমার প্রোডাক্টটাকে দিয়ে দিয়েছি, এবার আপনি যে বিয়ে বাড়ি যাচ্ছেন, অমুক বাড়ি যাচ্ছেন, বা বাড়ির মধ্যে পেপারটাকে মানে কাগজটাকে টাঙিয়ে রাখছেন, তাহলে ওইখানেই মশাগুলো যাবে, ওখানেই মারা যাবে। এইটা একটা অভিনব একটা, আমরা যদি পারি সত্যি, এটা একটা গ্লোবালি একটা এটা বিশাল ইনোভেটিভ ওয়ার্ক হবে।
তো এই বিষয়টা মোটামুটি সাধারণ মানুষের হাতে এসে পৌঁছবে কবে? না, এইগুলো গবেষণার ক্ষেত্রে বলা যায় না, কারণ আমি ফেলিওরও হতে পারি ওখানে, কিন্তু ওই প্রোডাক্টটাই আমরা সাকসেসফুল, কারণ পেটেন্টও পেয়েছি। জলের মধ্যে দিয়ে যদি রাখি তাহলে কিন্তু মশাগুলো এসে ওখানেই বসবে, কিন্তু পেপার বা কাগজ সিস্টেমটা কিন্তু এখনো দেরি আছে, কারণ এটাকে করা খুবই টাফ। আমরা একটা ট্রায়াল নিয়েছি, সেই ট্রায়ালে কিছুটা কিন্তু সন্তোষজনক নয়। কিন্তু এই যে শহরাঞ্চলে যে বেসিক্যালি সমস্যাগুলো হয়, লার্ভাগুলো যেখানে জন্মাচ্ছে, যাদের বাড়িতে ছোট টবেতে এতে জল জমছে সেটা আলাদা বিষয়। যেখানে হয়তো একটা বিশাল নালা বা বিশাল খাল যেটার মধ্যে নোংরা জল জমছে, সেই মানে অত বড় এরিয়া, অতখানি জল, সেক্ষেত্রে এটা কি একইভাবে কাজ করবে? কারণ আমাদের পরিমাণ খুবই কম এনজি লেভেলে, আচ্ছা, কি কিলো লেভেলেও যাওয়ার দরকার নেই। এনজি লেভেলে আমরা এটাকে দিই, ধরুন একটা 5 লিটার জল আছে, সেখানে 0.001 এনজি যদি দিয়ে দেওয়া হয় আমাদের প্রোডাক্টটা, তাহলে কিন্তু ওর মধ্যে লার্ভা থাকলেও মারা যাবে, আর ডিম যদি থাকে সেও মারা যাবে, আর ডিম থেকে লার্ভা হবে না। আবার পূর্ণাঙ্গ যদি ওখানে এসে বসে আসে তাহলে সেও মারা যাবে। মানে একেবারে গবেষণাটা যেদিকে যাচ্ছে যে সেটা পুরোপুরি এগিয়ে গেলে মশাকে সমূলে ধ্বংস করা যাবে। বেশ, এটা সত্যি ভীষণই প্রয়োজন, এবং বিশেষ করে তো কলকাতা এবং আশেপাশে বর্তমানে যে হারে ডেঙ্গুর উপদ্রব বেড়েছে সেটার জন্য প্রচন্ডই দরকার। এর বাইরে আপনার আরেকটা গবেষণার কথা আমরা খুব বেশি শুনেছি সম্প্রতি, সেটা হচ্ছে যে বিভিন্ন প্রিজারভেটিভ, বিশেষত ফুড প্রিজারভেটিভ, তো সেগুলো মানুষের জন্য কতটা হার্মফুল, আর এটার আপনার এইটা একটা সত্যি গুরুত্বপূর্ণ, কারণ এখনকার দিনে দেখবেন এই ছেলেরা সবসময় জাঙ্ক ফুড খাচ্ছে, মানে কি জ্যাম জেলি বা বিস্কুট তো সমস্ত জায়গায় জাঙ্ক ফুড তৈরি করা, সেখানে ফুড প্রিজারভেটিভ না দিলে এগুলো থাকবেই না। তো ফুড প্রিজারভেটিভ গুলো আমরা কিনে নিয়ে আসি, যত ধরনের ফুড প্রিজারভেটিভ নিয়ে এসে আমরা খাবারের ড্রসোফিলার খাবারের মধ্যে মেশাই, নিয়ে ড্রসোফিলা কালচার করি। দেখা যাচ্ছে ড্রসোফিলা ধরুন ডিম লার্ভা পূর্ণাঙ্গ হতে ও ডিফরমেশন করে দিচ্ছে এই ফুড প্রিজারভেটিভ গুলো। তাছাড়াও এর আমরা দেখেছি যে ক্রোমোসোম গুলোকে চেঞ্জ করে দিচ্ছে, এবং মানে অর্থাৎ জিনোটক্সিসিটি করে দিচ্ছে। তাহলে আমাদের জিনের সঙ্গে, মানে আমাদের যে জিনোম আর ড্রসোফিলার জিনোমের দিকে মোরালে 60% মিল আছে, কারণ আমাদের জিনগুলোকেও নষ্ট করছে। তাহলে এই ফুড প্রিজারভেটিভ গুলো যাতে কম খাওয়া হয় তার জন্য এই গবেষণাটা, বুঝলেন। তাছাড়া এই যে ধরুন ন্যানো পার্টিকেল নিয়ে এখন অনেক গবেষণা চলছে, সিলভার ন্যানো পার্টিকেল, এই যে ছেলেরা বা মেয়েরা হোয়াইটে মানে সাদা করার জন্য, মানে ফর্সা হওয়ার জন্য মাখছে, এটাও কিন্তু ডেঞ্জারাস। কারণ দেখা গেছে সিলভার ন্যানো পার্টিকেলও কিন্তু ড্রসোফিলার মরফোলজিক্যাল চেঞ্জ করে দিচ্ছে, জিনে চেঞ্জ করে দিচ্ছে। ইভিন আমরা দেখেছি ওর বিশেষ করে ডিফারেন্সিয়েশন ডিউরিং ডেভেলপমেন্ট চেঞ্জটা দারুণ। অর্থাৎ এটা যদি ক্যারিং মানে ফিমেলরা যদি এটা খায়, তাহলে যদি ফিটাসে যায় ফিটাস ডিফর্ম হতে পারে, এটা ডেঞ্জারাস। তো আমার পরের প্রশ্নটা না একটু সোশিওলজি সোশিও পলিটিক্স ঘেঁষা, সেটা হচ্ছে আমরা তো একটা তৃতীয় বিশ্বের দেশে রয়েছি, তো এরকম একটা তৃতীয় বিশ্বের দেশে দাঁড়িয়ে একজন বিজ্ঞানী যখন নতুন কিছু ইনোভেশন করছেন, সেক্ষেত্রে তাকে ঠিক কি কি চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে? প্রচুর চ্যালেঞ্জ আমাদের তৃতীয় বিশ্বের গবেষণার ক্ষেত্রে, প্রচুর চ্যালেঞ্জ। প্রথমত ল্যাবরেটরি, বুঝলেন, যেমন বাইরে যেগুলো ডেভেলপিং যে সমস্ত কান্ট্রি, তারা ল্যাবরেটরি গুলোকে প্রচুর সাজিয়ে নিয়েছে, অত্যাধুনিক যন্ত্রপাতি তারা তৈরিও করেছে এবং আবিষ্কারও করছে, এবং আমরা ওদের কাছ থেকে কিনে নিচ্ছি। তেমন আমাদের গবেষণাটা ওখানে দুর্বল আছে। আমাদেরও আমার মতে যে এই যে হর্ডেলটা এখনো অনেকটাই আমাদের ইন্ডিয়া, কিন্তু অনেকটাই ল্যাবরেটরিটাকে এক পার ইউএসএ বা ফ্রান্স বা জার্মানির মতন করে ফেলেছে, কিন্তু এখনো দেরি আছে। তো আমরা যদি করে ফেলতে পারি, সরকার যদি টাকা ইনভেস্ট করে, তাহলে কিন্তু এই সমস্যাটা থাকবে না, আপনি যেটা বলছেন। তাহলে আমরা আমাদের মতন কাজ করে ড্রাগ ডিজাইনই বলুন বা অন্যান্য দিকে যেতে পারবো। সুতরাং আমার মতে সরকারকে ল্যাবরেটরির দিকে বেশি টাকা কিন্তু ইনভেস্ট করতে হবে, অর্থাৎ গবেষণায় টাকা ইনভেস্ট করতে হবে, তবে এই প্রবলেমটা আসবে না। তবে আমার পরবর্তী জেনারেশন যে সমস্ত সায়েন্টিস্ট আসছে, তারা হাত খুলে যাকে বলে গবেষণা করতে পারবে এবং প্রোডাক্ট দিতে পারবে। এখন আমাদের একটু লিমিটেশন আছে, আমরা হাত খুলে গবেষণা করতে পারছি না, কারণ আমরা প্রচুর টাকা পাচ্ছি না।
ফান্ড একটা বড় জিনিস। আমি ল্যাবরেটরি মোটামুটি অত্যাধুনিক করে ফেলেছি। এটা রাজ্য সরকার বা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাছ থেকে কিছু টাকা কিছু প্রজেক্ট দিয়ে করে ফেলেছি। এখন আমার ল্যাবরেটরির দিক দিয়ে অনেকটাই আমি সাফিসিয়েন্ট। কিন্তু একটা ল্যাবরেটরিকে চালাতে গেলে বেশ কিছু টাকার দরকার, সেটা গভর্নমেন্টের কাছ থেকে পাওয়া খুবই প্রয়োজন। যেমন আমি ছোট্ট একটা কথা বলি, যেমন এই যে প্লাস্টিক ডিগ্রেডিং নিয়ে আমি যে এত গবেষণা করছি, আমি গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে 2012 সালে বলেছিলাম, এই আইডিয়াটা দিয়েছিলাম এবং 10 কোটি টাকার জন্য অ্যাপ্লাই করেছিলাম, কিন্তু এখনো পর্যন্ত পাই। এবং এই যে ক্যান্সারের উপর আমার যে যে গবেষণা, আমি বলেছি যে ক্যান্সারের আমি 3টে ড্রাগ দেবো মাশরুম থেকে, আমাকে 2 কোটি টাকা দিতে হবে হিউম্যান ট্রায়াল করার জন্য। তো এখন রাজ্য সরকার এখন চেষ্টা করছে, যদি রাজ্য সরকারের টাকা থাকে তাহলে দেবে। আমি রাজ্য সরকার অ্যাপ্লাই করেছি, ওদের যদি টাকা থাকে দেবে। আর সত্যিই যদি টাকা দেয় তাহলে আমি মাশরুম থেকে আমি বলেছি 3টে অ্যাটলিস্ট ড্রাগ আমি বের করে দেবো, যে ড্রাগ গুলো বিদেশেও সেগুলোকে রপ্তানি করা যাবে এবং আমাদের দেশেও সেগুলো কাজে লাগানো যাবে। আর একটা আমি আইডিয়া বলেছি যে ক্যান্সার প্রোটেকশনের জন্য সাধারণ মানুষের জন্য আমি মাশরুম থেকে কিছু কম সস্তার কিছু ড্রাগ তৈরি করব, যেগুলো সাধারণ মানুষ খেতে পারে। এই হচ্ছে। সঙ্গে একটা ছোট্ট কৌতূহল জাগছে যে ক্যান্সারের ট্রিটমেন্ট অনেক রকম হয়, কিন্তু আমরা যেটা সচরাচর শুনে থাকি সাধারণ মানুষেরা, যে ক্যান্সারকে পুরোপুরি সমূলে বিনাশ করা হয়তো সেই ট্রিটমেন্ট গুলো পুরোপুরি সম্ভব হয় না। তো এই যে ড্রাগস গুলো আসতে পারে আপনার হাত ধরে, সেগুলো কি 100% ঠিক বলেছেন। সমূলে আপনারা যেটা সাধারণ মানুষ বলে সমূলে, যদি ক্যান্সারটা আর্লি ডিটেকশন হয়, বুঝলেন, শুরুতে, তবে আমরা পেশেন্টকে অনেক দিন বাঁচাতে পারবো, বুঝলেন, 10 বছর 20 বছর বা লাইফ টাইম। কিন্তু ক্যান্সার কখনো দাঁড়িয়ে থাকে, খুব তাড়াতাড়ি স্প্রেড করে। যদি স্প্রেড করতে করতে ম্যাটাস্টেসিস কন্ডিশনে চলে যায়, তবে আমাদের ড্রাগ গুলো কি ওদেরকে 5 বছর ম্যাক্সিমাম 10 বছর পর্যন্ত বাঁচাতে পারবো, তাছাড়া কিন্তু পারবো না যে কোনো ড্রাগই। কারণ এটা ক্যান্সারের স্টেজের উপর নির্ভর করছে। আর আমাদের ড্রাগ গুলো এইগুলো অ্যাকচুয়ালি 3টে প্রিন্সিপের উপর বেস করে আছে। এক হচ্ছে কি না, বিশেষ করে আমার যে ড্রাগ গুলো আমি দিতে যাচ্ছি, এক হচ্ছে ক্যান্সার প্রোটেকশন, অর্থাৎ অ্যান্টিঅক্সিডেন্ট প্রচুর এগুলো, সুতরাং খেলে প্রোটেকশন। ইমিউনিটি এনহ্যান্সমেন্ট, অর্থাৎ খেলে ইমিউনো যে সেলগুলো আছে, বি সেল টি সেল, তারা অ্যাক্টিভ হবে। আর থার্ড নাম্বার, সরাসরি ক্যান্সার সেলগুলোকেও এরা আক্রমণ করে নষ্ট করে। 3টে প্রিন্সিপের উপর বেস করে আমি, ফলে কি হবে, আমার ড্রাগ গুলো দেখা যাবে যে ব্রেস্ট ক্যান্সারের জন্য প্রযোজ্য, সার্ভিক্যাল ক্যান্সারের জন্য প্রযোজ্য বা লাং ক্যান্সারের জন্য প্রযোজ্য। আমরা এইভাবে ড্রাগ গুলোকে ডিজাইন করার চেষ্টা করছি, যদিও এটা খুব কঠিন, কিন্তু আমরা ডিজাইন করার চেষ্টা করছি। আপনার যে কাজগুলো সম্পর্কে আমরা এতদিন শুনে এসেছি বা সেগুলো নিয়ে এতক্ষণ ধরে আপনার সাথে কথা বললাম, সেই সবকটা কাজে প্রচন্ডভাবে সাধারণ জনজীবনের যে সমস্যা, সাধারণ মানুষের যে সমস্যা, সেই চিন্তাগুলো থেকে আপনি করেছেন সেই সমস্যার সমাধানের জন্য। তাই জন্য আমার পরবর্তী প্রশ্ন এই সাধারণ মানুষদের নিয়ে। আমাদের দেশের মতো একটা দেশে বা আমাদের সোসাইটিতে এখনো সাধারণ মানুষের সাথে বিজ্ঞানের ডিস্টেন্স, দূরত্ব ঠিক কতটা রয়েছে? কথাটা ঠিকই বলেছেন, দূরত্বটা অনেক। যেমন ধরুন, একজন ফিল্ম স্টার যদি আসে, সাধারণ মানুষ সেখানে ঝাঁপিয়ে পড়ে, কিন্তু বিজ্ঞানীরা এলে এখনো পর্যন্ত সেখানে ঝাঁপিয়ে পড়ে না। কারণটা হচ্ছে, এখানে দেখুন, সেই বিজ্ঞানী হয়তো মানুষের জন্য অনেক কাজ করেছে অনেক, কিন্তু সেই বিজ্ঞানীকে চেনেও না, জানেও না। এই ডিস্টেন্সটা যখনই কমে যায়, এই জন্য দুপক্ষেরই দায়ী। কারণ একজন বিজ্ঞানীও, তাকে বিজ্ঞানী হতে হবে, ওকে, তাকে সাধারণ মানুষের মধ্যেও, মানে ল্যাব টু ল্যান্ডে আসতে হবে, সাধারণ মানুষের সঙ্গে মিশতে হবে, মিশে তাদের সমস্যা কি সেই সমস্যাটা সমাধানের জন্য তাকে ল্যাবরেটরিতে করতে হবে, অর্থাৎ তাকেও ফিল্ডে আসতে হবে, বিজ্ঞানীকেও ফিল্ডে আসতে হবে। এই দুটোর একটা সমন্বয় যখন হয়ে যাবে আমাদের দেশে, তখন দেখবেন গবেষণাটা আরো কিন্তু ভালোভাবে চলবে। এই যে আপনার এত অসাধারণ যে গবেষণাগুলো, কখনো তথাকথিত কিছু উন্নত দেশ থেকে, বাইরের দেশ থেকে কোনো অফার আসেনি, বা সেটার জন্য একবারের জন্য মনে হয়নি যে বেটার অপরচুনিটির জন্য মুভ অন করা উচিত? ঠিকই। কারণ আমি বলি, আমি যখন 2012 সালে যখন হার্ভার্ড গেছিলাম, তখন সত্যিই দেখেছিলাম তাদের ল্যাব গুলো খুবই ভালো। হ্যাঁ, তাছাড়া আমার স্যার প্রফেসর আনন্দময় চক্রবর্তী ইলিনিয়াস ইউনিভার্সিটিতে ছিলেন, হচ্ছে, সেখান থেকেও স্যার বলেছিলেন তুমি এখানে আসতে পারো।
তাছাড়াও অফার আসেনি, তাছাড়াও ফ্রান্স থেকে অফার এসেছিল, কার বায়োস বলে একটা ইন্টারন্যাশনাল কোম্পানি আছিল, ওরাও প্লাস্টিক ডিগ্রেডিং নিয়ে কাজ করে, সেখান থেকে অফার এসেছিল। কিন্তু আমি এই অফারগুলোকে আমি ছেড়ে দিয়েছি, কারণ জানো তো, আমি চেষ্টা করেছি, আমি ইন্ডিয়ান, যে ইন্ডিয়াতে থেকেই আমি কিছু করব। অনেকে দেখুন বাইরের ল্যাবে থেকে অনেক কিছু করছে, নোবেল পাচ্ছে। আমার ইচ্ছা আছে, অ্যাজ আই এম ইন্ডিয়ান, আই উইল ডু সামথিং ইন মাই ল্যাব, দ্যাট ইজ ভেরি স্যাটিসফ্যাকশন। আমি না পারলেও আমার পরবর্তী জেনারেশন পারবে, এটাই আমার। সেই জন্য আমি অফারগুলোকে আমি ছেড়ে দিয়েছি। অফারগুলো ভালো ছিল, কিন্তু আমি ছেড়ে দিয়েছি। আমি আমার ল্যাবরেটরির মধ্যেই যা পারবো তাই করবো, এবং আমার ছাত্রদিকেও বলি যে তোমরা তোমার দেশকে বেশি ভালোবাসো, দেশের মধ্যেই থাকো, সর্বোপরি ওয়েস্ট বেঙ্গলকেও বেশি ভালোবাসো, কারণ তোমার জন্মভূমি, এবং সেখানে কিছু করার চেষ্টা করো। বিভিন্ন জায়গা থেকে টাকা বা ফান্ড নিয়ে এসে গবেষণা, আমার মনে হয় গবেষণা গারগুলোকে আরো অত্যাধুনিক করা দরকার, এবং সরকারেরও টাকা দেওয়া দরকার। তাহলে কিন্তু এই মনোভাবটা থাকবে না। আমরা ওয়েস্ট বেঙ্গলে বিশাল একটা বড় রিসার্চ ল্যাবরেটরি করতে পারি, ক্যান্সার ড্রাগ ডেভেলপমেন্ট, যেমন আমি চেষ্টা করছি এখনো যে ওয়েস্ট বেঙ্গলে একটা বিশাল ক্যান্সারের ড্রাগ ডেভেলপমেন্ট সেন্টার করব, এবং করে এখান থেকে ওষুধ তৈরি করব, ওই মাশরুম বা বিভিন্ন গাছগাছড়া থেকে, এবং আমার ওষুধ যেন বিদেশে যায়, ট্যাগ লেখা থাকবে মেড ইন ইন্ডিয়া, মেড ইন ওয়েস্ট বেঙ্গল। সেটা আমার স্যাটিসফ্যাকশন। বিভিন্ন বিজ্ঞানী বা বিজ্ঞান গুরুদের কাছ থেকে, যেমন আমাদের আচার্য প্রফুল্লচন্দ্র রায়, উনারও খুব আফসোসপূর্ণ একটা বক্তব্য আমরা বিভিন্ন জায়গায় পড়েছি, যে ছাত্রদের আমি এত করে বিজ্ঞান বোঝালাম, তারপরেও তারা কুসংস্কারের বোঝাটা ঘাট থেকে নামাতে পারলো না। আপনি তো ছাত্রদের নিয়ে চলছেন রোজ, এই বিষয়ে আপনার এক্সপিরিয়েন্সটা কি? কথাটা ঠিকই, কারণ এই যে আপনি যে বললেন বিজ্ঞান মনস্কতা আর বিজ্ঞানী, এই দুটো কিন্তু আলাদা। একটা বিজ্ঞানী দেখবেন হাতে অনেক কিছু, মানে পাথর পড়েছে, অর্থাৎ তার নিজস্ব কনফিডেন্সটা নেই। আবার আরেকজন বিজ্ঞানীকে দেখবেন, সে বিজ্ঞান নিয়ে আছে, তার কনফিডেন্স আছে। এই দুটোর মধ্যে পার্থক্য। এবার আমি যখন ক্লাসে ছাত্রদেরকে বলছি, বা আমার গবেষণাগারে বসে যখন আমার ছাত্রদেরকে বলছি যে এটা করো, সেটা করো, সেক্ষেত্রে আমার আমার যখন প্লেটা ওই রকমই হবে যে আমি বিজ্ঞানকেই ভালোবাসছি, তবে ছাত্র কিন্তু ওটা নিতে পারবে, তাছাড়া ছাত্র নিতে পারবে না। ও তো একদিন কি হবে, ও একদিন সংসার করবে, ওরও তারও ছেলেরা আসবে, সেও টিচার হবে, সেও এইভাবে। তো অর্থাৎ বিজ্ঞান মনস্কতাটা তৈরি করাটা খুবই কঠিন জিনিস। আর একটা ব্যাপার হচ্ছে বাড়ি থেকে সেটা অনেকটা আসে, কারণ বাড়িতে কি হয় দেখবেন অনেক কুসংস্কারে ভর্তি। তো এই যে এইটা নিয়ে আলোচনাও মাঝে মাঝে করা খুবই দরকার, যে বিজ্ঞান আর কুসংস্কার, এবং বিজ্ঞান আর কুসংস্কারের মধ্যে লড়াই। বিজ্ঞান যত আসবে, কুসংস্কার তত সরে যাবে, তত মনও ব্রড হবে। এটা সত্যি খুবই একটা দরকার, এই মিডিয়াদের এইটা নিয়ে অনুষ্ঠান করা খুবই দরকার। এই প্রসঙ্গে একটা প্রশ্ন করি, আমরা কিন্তু বিজ্ঞানীদের মধ্যেও বেশ কিছু আচার পালন করতে দেখি, এমনকি ইসরোর বিজ্ঞানীদের কাছেও যখন রকেট লঞ্চ করা হচ্ছে তার আগে পুজো করতে দেখছি। তাহলে এই বিষয়টাকে কিভাবে ব্যাখ্যা করবেন? এই যে এই কথাটা আমি বললাম, যে ওনারা কিন্তু যে পুজোটা করছেন, এটা কিন্তু আমি বলবো অন্য সেন্সে করছেন। অ্যাগনি থেকে, নিজের মনের মধ্যে যে অ্যাগনি, ধরুন সাকসেসফুল হবে কিনা, আমার মিশনটা সাকসেসফুল হবে কিনা, আমি রকেটটা পাঠিয়ে হবে কিনা, এই যে মনের মধ্যে এগোনি চলছে, সেটাকে ভোলার জন্য, কনফিডেন্সটা আনার জন্য সে হয়তো পুজো করছে। সে নাও করতে পারতো, না করলেও একই ফল হতো, করলেও একই ফল, না করলেও একই ফল। সুতরাং আমার মনে হয় যে এটা না করলে হয়তো জনগণের কাছে ভালো মেসেজটা যেত, কিন্তু এটার মধ্যে অপরাধও কিছু নেই, কারণ সে কালচারটাকে মেনটেন করছে, ইন্ডিয়ান কালচারটাকে মেনটেন করছে। এখানে কালচার মেনটেন, এটা কুসংস্কারের কথা আমি বলছি না। বেশ, আমার শেষ প্রশ্নটা থাকবে যে বাঙালির বিজ্ঞান চর্চা এবং বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা, এই বিষয়টা আজকের দিনে দাঁড়িয়ে ঠিক কোন পজিশনে রয়েছে? এটা একদম তলানিতে আছে। বাংলা ভাষা নিয়ে বাংলা মানে গবেষণা করা, এবং গবেষণাপত্রগুলোকে বাংলায় করা, যেমন আমি ধরি, আমি একটা সময় কি করতাম জানেন, আকাশবাণী, দূরদর্শনে বাংলায় আমি বিভিন্ন স্ক্রিপ্ট দিতাম। বিভিন্ন আমার প্রায় 30টার মতন আকাশবাণীতে টক আছে, এবং রাইট আপ আছে।
এবং দূরদর্শনেও আছে। এইটা যত হবে বাংলা তত সমৃদ্ধ হবে এবং বিজ্ঞানও তত সমৃদ্ধ হবে, দুই একই। কারণ আমরা তো মাতৃভাষা, অর্থাৎ আমি মাতৃভাষার কথা বলছি, মাতৃভাষায় যদি আমরা পড়াশোনা করি তাহলে সেটা তাড়াতাড়ি আমরা নিতে পারবো। এবং আমাদের আইডিয়া, ওই যে আইডিয়া, বিজ্ঞানীরা সবসময় স্বপ্ন দেখে, অর্থাৎ আইডিয়া নেই, সেই স্বপ্নটা কিন্তু বাংলা ভাষায় পড়লে আমার মনে হয় আরো তাড়াতাড়ি আসবে। তা আমারও মনে হয় যে বাংলা ভাষা বা মাতৃভাষা নিয়ে বিজ্ঞান পড়াটা খুবই জরুরি, কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে এটা কিন্তু খুবই পুয়োর এখন। অনেক ধন্যবাদ স্যার। আজকের আলোচনা থেকে কিন্তু আমাদের কাছে বেশ কয়েকটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট উঠে আসলো। যেমন একজন বিজ্ঞানী, আমরা হয়তো সাধারণ মানুষ হিসেবে ভাবি একজন বিজ্ঞানী তিনি দূরে একটা ল্যাবরেটরিতে বসে তার মতো রিসার্চ করে যাচ্ছেন, কিন্তু তার রিসার্চ, তার কাজ সবটাই আমাদের মতো, আপনার মতো, আমার মতো সাধারণ মানুষকে ঘিরে, আমাদের মতো সাধারণ মানুষের জন্যে। তার এই কাজে যে শুধুমাত্র তার ইন্টারেস্ট জড়িয়ে এমনটা নয়, জনকল্যাণ থেকে দেশপ্রেম, সবটা যদি ভিত থেকে একেবারে স্ট্রং না হয়, তার ভিতটা যদি একেবারে শক্ত না হয়, হয়তো পরিপূর্ণভাবে একজন বিজ্ঞানী হয়ে ওঠা যায় না। আর আমরা তো একটা তৃতীয় বিশ্বের দেশে আছি, নানান সমস্যা আমাদের দেশে, সেটা অর্থনৈতিক হোক বা সামাজিক। সেই জায়গায় দাঁড়িয়ে একজন বিজ্ঞানীকেও কিন্তু তার কাজ চালিয়ে যেতে কম সমস্যার সামনে পড়তে হয় না। সেক্ষেত্রে যে বিজ্ঞানীরা আমাদের জন্য কাজ করছেন দিনরাত, আমরা সাধারণ মানুষরা যদি সবাই এগিয়ে আসতে পারি, আজকে যে জায়গায় সরকারের যথেষ্ট অনুদান নেই, সে জায়গায় যদি আমরা সাধারণ মানুষরা এগিয়ে এসে কিছুটা সাহায্য করতে পারি, তাহলে হয়তো ভবিষ্যতে বিজ্ঞান যে উপহারগুলো আমাদের এনে দেবে, তাতে শুধুমাত্র বিজ্ঞানীর বা আমাদের দেশের নাম হবে না, তাতে আমাদের জীবনযাত্রার মানটা অনেকটা উন্নত হবে। তাই আপনাদের কাছে আমার শেষে একটাই রিকোয়েস্ট থাকবে, আবারও ভাবুন, ভাবা প্র্যাকটিস করুন। আর আমাদের সোসাইটি, আমাদের বিজ্ঞান, আমাদের দেশ সবটাই কিন্তু আমাদের, তাই নিজের মতো করেই সবাইকে নিয়ে ভাবুন। আজকের মতো এই পর্যন্তই, চলি, সবাই দেখতে থাকুন আর সাবস্ক্রাইব করতে আর আপনাদের মতামত জানাতে, যেটা আমাদের জন্য সবচেয়ে জরুরি, একদম ভুলবেন না। নমস্কার।